হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীত সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 নিয়ে আলোচনা করছি। এখানে আমরা সাবজেক্ট বেঙ্গলি CPS 1 ল্যাঙ্গুয়েজ 1 এর অধ্যায় 6 নম্বর নিয়ে আলোচনা করছি। পাঠ পরিকল্পনা ও পাঠটিকা প্রণয়ন। এখান থেকে আমরা পর্ব 1 ও পর্ব 2 এ গুরুত্বপূর্ণ বেশ কিছু 2 নম্বর ও 7 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 7 নম্বরে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে একটি সার্থক পাঠটিকার বৈশিষ্ট্য আলোচনা করো, বা একটি সার্থক পাঠটিকার বৈশিষ্ট্য কী হতে পারে। প্রথম হচ্ছে পূর্বার্জিত জ্ঞান। নতুন পাঠটিকা রচিত হবে পূর্ব জ্ঞানের ভিত্তিতে। আমরা আগের দিন যা শিখিয়েছি, শিক্ষার্থী যে জ্ঞানটা অর্জন করেছে সেটার উপর ভিত্তি করে আমাদের নতুন পাঠ্যক্রমটি শেখাতে হবে। 2 এককে উপ এককে বিভাজন। প্রত্যেকটি পাঠকে কয়েকটি উপ এককে বিভাজিত করে নিলে পাঠদানের সময় ক্রমানুসারে পাঠদান করা যায় এবং পাঠদান প্রক্রিয়া সহজ ও বৈচিত্র্যময় হয়। আমরা যদি একটি 3 থেকে 5 পৃষ্ঠার চ্যাপ্টারকে একসাথে পড়াতে চাই, তা কখনো সম্ভব হবে না। আমরা যদি সেটিকে কয়েকটি খণ্ডে খণ্ডে বিভক্ত করে 3টি উপ এককে ভেঙেও নিই, তাহলে সেই জিনিসটাকে আমরা নানাভাবে শিক্ষার্থীদের সামনে ক্রমানুসারে তুলে ধরতে পারবো। এতে তাদের আগ্রহ বজায় থাকবে, পাঠদান প্রক্রিয়াও সহজ হবে এবং বৈচিত্র্যময় হওয়ার ফলে শিক্ষার্থীর পাঠ্য বিষয়টির জ্ঞানও দীর্ঘস্থায়ী হবে। 2 হচ্ছে উদ্দেশ্য ভিত্তিক। কী উদ্দেশ্যের ভিত্তিতে পাঠটিকাটি রচিত হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। পাঠটিকার ওপরে আমরা লিখি উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলি অবশ্যই লিখতে হবে। 4 উপযুক্ত শিক্ষা উপকরণ ব্যবহার। পাঠটিকা পরিবেশনকালে ঠিকমতো চার্ট, মডেল, ছবি, ডায়াগ্রাম প্রভৃতি ব্যবহার করলে পাঠটিকাটি আরও বেশি উন্নত হয়ে ওঠে এবং পাঠদান পরিচালনার সময় শিক্ষার্থীদের কাছে সেটি আরও বেশি আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। এবং এই শিক্ষা উপকরণ ব্যবহারের ফলে শিক্ষার্থী শ্রবণ দক্ষতার বিকাশ না, সেই সাথে সে দেখছে বিষয়টি, এতে ফলে তার মধ্যে সক্রিয়তা বৃদ্ধি ঘটছে এবং সেই জন্য সেই বিষয়টিকে মনে রাখতেও অতি সহজে পারবে। এই জন্যে শিক্ষা উপকরণ স্থির করে নিতে হবে আগে থেকেই। 5 শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ কৌশলের ব্যবহার। পাঠ পরিকল্পনার সময় শিক্ষককে অবশ্যই মনে রাখতে হবে কোন পদ্ধতি, কোন কৌশলগুলি অনুসরণ করা যেতে পারে পাঠ প্রক্রিয়াটি পরিচালন করার সময় শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে আরও সহজতর ও আকর্ষণীয় করে তোলার জন্য। পরের পয়েন্ট হচ্ছে ভাষার সারল্য। পাঠ পরিকল্পনার কালে সহজ সরল ভাষা ব্যবহার করা দরকার, অপ্রচলিত কোনো শব্দ ব্যবহার করা উচিত না। সেই সাথে খেয়াল রাখতে হবে শিক্ষকের উচ্চারণ যেন সুস্পষ্ট সুন্দর হয়, কারণ এই যে শ্রবণ দক্ষতা বিকাশ ঘটবে, আমাদের কথাগুলোর মধ্যে দিয়ে তার শ্রবণ দক্ষতার বিকাশ ঘটবে। শিক্ষক যদি ভুলভাল কথা বলে, ভুলভাল শব্দ উচ্চারণ করে, এমন কোনো শব্দ উচ্চারণ করে যা শিক্ষার্থী জানে না, তাহলে পাঠ পরিচালনার সময় শিক্ষকেরও অসুবিধা হবে, কারণ তারা বারবার প্রশ্ন করবে এটার মানে কি, ওটার মানে কি। যে উদ্দেশ্য নিয়ে পাঠটি পরিচালিত হচ্ছে সেই উদ্দেশ্যে সফল হবে না, তাই ভাষার সরলতা আবশ্যক। পরের পয়েন্ট হচ্ছে সময় চেতনা। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সমস্ত শিক্ষণ ব্যাপারটিকে সম্পন্ন করা যায় সেদিকে শিক্ষককে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই অনুসরণ করেই পাঠটিকা তৈরি করতে হবে। অনুসন্ধানী প্রশ্নের সুযোগ। শিক্ষার্থীকে তার মনের আগ্রহ কৌতূহলগুলি শিক্ষকের সামনে উপস্থাপনের জন্য প্রশ্ন করার যথার্থ সুযোগ দিতে হবে। বিষয়টি পাঠ পরিকল্পনার সময়তেই নির্দিষ্ট করে নিতে হবে। ব্ল্যাকবোর্ডের ব্যবহার। পাঠটিকা রচনার কালে মনে রাখতে হবে যে পঠন পাঠন চলাকালে ব্ল্যাকবোর্ডের অত্যাবশ্যক। সেই জন্যে পাঠটিকার তৈরির সময় কোন কোন বিষয়গুলি তুমি ব্ল্যাকবোর্ডে লিখে দেবে সেটি ঠিক করে নিতে হবে। মূল্যায়ন। পাঠ পরিকল্পনায় মূল্যায়নকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, সেই জন্য মূল্যায়ন স্তর রাখা আবশ্যক। মূল্যায়নের মধ্যে দিয়ে শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতি সম্পর্কে শিক্ষকের ধারণা গঠন হয় বা শিক্ষক জানতে পারে, তাই মূল্যায়ন থাকতেই হবে। এরপরে 22 নম্বর প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 7 নম্বরের জন্য। পাঠ কয় প্রকার ও কী কী? পাঠকে 3 ভাগে ভাগ করা যায় বা 3টি শ্রেণী দেখা যায়। 1 জ্ঞানমূলক পাঠ। যে সমস্ত পাঠ প্রধানত জ্ঞান ও তথ্য নির্ভর সেগুলোকে জ্ঞানমূলক পাঠ বলা হয়। পাঠ্যক্রমের অধিকাংশ বিষয় যেমন গণিত, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান প্রভৃতি জ্ঞানমূলক পাঠের অন্তর্ভুক্ত হয়ে থাকে। 2 হচ্ছে দক্ষতামূলক পাঠ। যেসব পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীকে কতগুলো হাতে নাতে কাজের দক্ষতা গড়ে তোলার সাহায্য করে তাকে দক্ষতামূলক পাঠ বলা হয়। উদাহরণ হিসাবে শিল্প কাজ, অঙ্কন, মডেল তৈরি ইত্যাদি বিজ্ঞান ও ভূগোলের ব্যবহারিক অংশ, এগুলো আমাদের দক্ষতামূলক পাঠের অন্তর্ভুক্ত। 3 নম্বর পাঠ হচ্ছে রসবোধমূলক পাঠ। যেসব বিষয় শিক্ষার্থীর অনুভূতি, প্রবণতা, মনের আবেগ, সৃজনশীলতা সৃষ্টিতে সাহায্য করে, যেমন কবিতা, সঙ্গীত, নৃত্য, অঙ্কন, গল্প প্রভৃতি এই পাঠের অন্তর্ভুক্ত করা যায়। এরপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন। পাঠ পরিকল্পনার সুবিধাগুলি লেখো। শিক্ষণ প্রক্রিয়ায় পাঠ পরিকল্পনা অত্যাধিক আবশ্যক। এটি একজন নতুন শিক্ষক শিক্ষিকাকে সুন্দরভাবে শিক্ষাদান প্রক্রিয়া পরিচালনায় সাহায্য করে। 1 শ্রেণী শৃঙ্খলা রক্ষা করতে সাহায্য করে। শিক্ষক তার পাঠদানকালে
কীভাবে শ্রেণী শিক্ষা ব্যবস্থাপনা পরিচালন করবে সেই বিষয়ে পাঠ পরিকল্পনা সাহায্য করে থাকে। অনেক ছাত্র ক্লাসে নানা রকমের প্রশ্ন করে, নানা রকমের কার্যকলাপ করে পঠনের পরিবেশ বিঘ্নিত করার প্রয়াস করে, কিন্তু পাঠ পরিকল্পনা থাকলে শিক্ষক অতি সহজে বিষয়টিকে সামাল দিতে পারে। যদি তোমার কাছে তুমি একদম নতুন আনকোড়া শিক্ষক শিক্ষিকা হঠাৎ করে ক্লাসরুমে চলে গেলে, তোমার কাছে প্ল্যান বলে কিছু নেই, কী পড়াবে, কীভাবে ছাত্রদের শান্ত করাবে, কিছু জানো না, তাহলে তুমি সেখানে গিয়ে ভ্যাবাচেকা খেয়ে যাবে। শিক্ষার্থীরাই তোমার উপর আরও বেশি চোটপাট করতে শুরু করে দেবে। সেখানে তুমি নিজেকে সামলাতে পারবে না এবং উল্টে তুমি শিক্ষক হিসাবে ব্যক্তিত্ব বিকাশ তো করতেই পারবে না, উল্টে তাদের থেকে ভয় পেয়ে তোমাকেই পালিয়ে আসতে হবে। নেক্সট পয়েন্ট, শিখন পটুত্ব বিকাশের সহায়ক। শিক্ষক শিখন পদ্ধতির দক্ষতা বিকাশে পাঠটিকা সাহায্য করে থাকে। কোন পটুত্বগুলো, কোন দক্ষতাগুলো আমরা কীভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো, সেগুলো আমাদের পাঠ পরিকল্পনায় শিখিয়ে থাকে। 3, বিষয়বস্তুর জ্ঞানের স্বচ্ছতা। শিক্ষক যে বিষয়টি সম্পর্কে শ্রেণীকক্ষে পাঠ দিচ্ছে সেই বিষয়বস্তু সম্পর্কে শিক্ষকের নিজস্ব স্বচ্ছতা থাকা প্রয়োজন এবং সেই স্বচ্ছতা তৈরি করার জন্য পাঠ পরিকল্পনা বিশেষভাবে সাহায্য করে থাকে। কোন বিষয়টিকে কতটা বলবো এবং কতটা বলবো না সেটা আমাদের পাঠ পরিকল্পনায় নির্দিষ্ট করে দিতে পারে। আমরা যখন পাঠ পরিকল্পনার জন্য বিষয়টি নিয়ে বারবার পড়ি, বারবার চিন্তা করি, তখন নিজেদের যে দোষ ত্রুটি এবং অস্বচ্ছতা অংশগুলো যেগুলো আমরা বুঝতে পারছিলাম না, সেগুলো আমরা অতি সহজে বুঝে যাই। শক্তি ও সময় বাঁচে। শিক্ষকের পুরো ব্যাপারটা আগেভাগেই তৈরি থাকে বলে উপযুক্ত বা নির্দিষ্ট সময় পাঠ্যক্রমটি শেষ করা যায়। এতে শক্তি ও সময়ের অপচয় হয় না। একটি শিক্ষাবর্ষ যখন প্রথমে শুরু হয় সেই সময় থেকে স্কুলগুলিতে শিক্ষকরা এই সমস্ত কীভাবে কোন দিন কী পড়াবেন বা কীভাবে কোন মাসের মধ্যে কতটা অংশ পাঠ্যক্রমে শেষ করতে হবে, কবে পরীক্ষা নিতে হবে, এই সব কিছু তারা ওই সময়ের মধ্যে ঠিক করে ফেলেন। এই জন্য তারা সঠিক সময়ে নিজেদের পুরো অংশটি বা সিলেবাসটি কমপ্লিট করে দিতে পারে। শেষ পয়েন্ট, শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ সৃষ্টি। শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় শিক্ষাদানের যোগ্য পরিবেশ আছে কিনা সেটা দেখা আবশ্যক। একটি ক্লাস যখন শুরু হয় অথবা একটি ক্লাস যখন শেষ হয়, অন্য ক্লাসের সূচনা হয়, তখন শিক্ষার্থীদের মন অন্যমনস্ক থাকে। যখন শিক্ষার্থীরা প্রথম পিরিয়ডে শ্রেণীকক্ষে ক্লাসরুমে বসছে, আবার যখন একটি ক্লাস হয়ে যাচ্ছে তার পরের ক্লাসে তারা যাচ্ছে, অথবা টিফিন পিরিয়ডের পরে যে নতুন ক্লাসটি শুরু হচ্ছে বা ঠিক ছুটির আগে যে ক্লাসটি হচ্ছে, সেই প্রত্যেকটি সময়ে শিক্ষার্থীদের মনোভাব আলাদা আলাদা রকমের থাকে। ফলে সব সময় যে শিক্ষাদানের পরিবেশ থাকবে এমনটা আশা করা উচিত না। নানা রকমের বিশৃঙ্খলাও তৈরি হয় এবং সম্পূর্ণ শিক্ষাদান পরিকল্পনাটি যদি তোমার কাছে পরিকল্পিত থাকে, তুমি কিভাবে প্রশ্ন করবে, কীভাবে শিক্ষাদানের জন্য পরিস্থিতিটিকে আয়োজন করবে, সেই জন্য আমরা আয়োজন স্তর রাখি এবং আয়োজন স্তরের পরে কিভাবে আমরা পাঠদান করব সেই জন্য আমরা উপস্থাপন স্তর রাখি এবং কিভাবে আমরা পুরো পাঠদানটি পরিচালনার পরে শিক্ষার্থীরা বিষয়টি বুঝেছে কিনা জানবো, তার জন্য আমরা মূল্যায়ন স্তর রাখি। এই পাঠটিকার 3টি স্তরের গুরুত্ব এবং পাঠটিকা আমাদের কিভাবে সাহায্য করে তার প্রধান কিছু দিক।